মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে যারা বিনিয়োগ করতে চান তাদের অনেকের মধ্যে একটা কমন ভয় আমি লক্ষ্য করি যে আমি কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি তে যদি বিনিয়োগ শুরু করি, কিন্তু লেটসে এমন যদি হয় যে আমি এভাবে এসআইপির মাধ্যমে প্রতি মাসে মাসে বিনিয়োগ করছি, সো হয়তো এভাবে 6 মাস 9 মাস করতে থাকলাম, হঠাৎ করে রাতের আঁধারে ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তারা লাপাত্তা হয়ে গেল, অর্থাৎ আমি এই গত 6 মাসে যা যা এসআইপির মাধ্যমে বিনিয়োগ করেছি সেই টাকাটা নিয়ে এবং আমার মতো আরো অন্যান্য যারা রিটেল ইনভেস্টর আছে তাদের টাকাটা আত্মসাৎ করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রাতের আঁধারে অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে গেল, তারা বিদেশে পালিয়ে গেল। তো এই একটা কমন কনসার্ন আমি প্রায় লক্ষ্য করি যারা মিউচুয়াল ফান্ডের এসআইপির মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী বা বিভিন্ন ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করতে আগ্রহী বা ইকুইটি ফান্ডে বিনিয়োগের ব্যাপারে তাদের পরিকল্পনা আছে তাদের মাঝে, এটা খুবই একটা কমন কনসার্ন। আমিও যখন আমার বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে বা সহকর্মীদের সাথে মিউচুয়াল ফান্ডের বিষয়ে আলাপ করি, তো একটা কমন কনসার্ন সবাই বলে যে আমি টাকা দিলাম, কিন্তু কোনো কারণে যদি রাতের আঁধারে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমাদের টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যায়, তাহলে আমার এই টাকার গ্যারান্টি কি বা আমি বুঝবো কিভাবে যে তারা পালিয়ে যাবে না বা পালিয়ে যেতে না পারে, যাতে পালানোর সুযোগ না থাকে সেটার ব্যাপারে প্রিভেন্টিভ স্টেপ বা রেগুলেটরি কি কি ফ্রেমওয়ার্ক আছে। তো আমি আজকের ভিডিওতে আপনাদের কাছে খুব সংক্ষেপে ব্যাখ্যা করব যে আপনি যদি মিউচুয়াল ফান্ডের এসআইপির মাধ্যমে বিনিয়োগ করে থাকেন, তাহলে চাইলেই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আপনার টাকা আত্মসাৎ করে রাতের আঁধারে বিদেশে পালিয়ে যেতে পারবে না। কেন পারবে না সে কারণগুলো আমি ব্যাখ্যা করব খুব সংক্ষেপে, তাহলেই আসলে আপনার ভিতরে যে ভয়টা থাকে যে ওই কোম্পানি যদি আমার টাকা এমবেজেল করে লাপাত্তা হয়ে যায় তাহলে কি হবে, এই ভয়টা কিন্তু দূর হয়ে যাবে। আচ্ছা, তো কেন মিউচুয়াল ফান্ড কোম্পানি চাইলেই আপনার টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যেতে পারবে না, তার বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে দুটো মেইন কারণ আমি আজকের ভিডিওতে বলবো। প্রথম কারণটা হচ্ছে যে কাস্টোডিয়ান, যে বাংলাদেশের যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেই কমিশনের বিধি মোতাবেক কিন্তু কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যখন মিউচুয়াল ফান্ড ওপেন করে তখন ওই ফান্ডের এগেনস্টে একটা কাস্টোডিয়ান থাকে, এবং বাংলাদেশের বেশিরভাগ মিউচুয়াল ফান্ড কোম্পানির ক্ষেত্রে কাস্টোডিয়ান হয় ব্র্যাক ব্যাংক হতে পারে, অথবা আরেকটা হচ্ছে আইসিবি, যেটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, যেটা সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান, আইসিবি হতে পারে। তাদের কোনো একটা মিউচুয়াল ফান্ড ওপেন হলে ম্যাক্সিমাম কমন দুটো কাস্টোডিয়ান হচ্ছে ইদার ব্র্যাক ব্যাংক অর আইসিবি। তো এখন মিউচুয়াল ফান্ড কোম্পানি যখন ওপেন করে এবং তাদের সাবস্ক্রাইবাররা বা রিটেল ইনভেস্টররা যখন সেখানে বিনিয়োগ করে, তো নর্মালি একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয় ওই মিউচুয়াল ফান্ড কোম্পানির নামে, একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয়। লেটস সে আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বলি আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তা আপনি লেটস সে বিনিয়োগ করছেন আইডিএলসি গ্রোথ ফান্ডে, যেটা সরাসরি স্টক মার্কেটে বিনিয়োগ করে। এখন আইডিএলসি গ্রোথ ফান্ডের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা আছে লেটস সে ব্র্যাক ব্যাংকে। তো ওই ব্র্যাক ব্যাংকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে মাসে এসআইপির অ্যামাউন্ট লেটস সে আপনি 5,000 টাকা করে করছেন, 5,000 টাকা করে ডেবিট হয়ে ব্র্যাক ব্যাংকের ওই অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়ে যাচ্ছে। এখন ব্র্যাক ব্যাংক হচ্ছে ওইটার কাস্টোডিয়ান, তো ব্র্যাক ব্যাংকের কাছে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই অ্যাকাউন্টটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট, এটা কোনো ব্যক্তি বা কোম্পানির অ্যাকাউন্ট না, এটা মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট যেখানে রিটেল ইনভেস্টররা বা ওই মিউচুয়াল ফান্ডের সাবস্ক্রাইবাররা মাসে মাসে ইনভেস্ট করে থাকেন। তো কাজেই এই ফান্ডের যে অর্থ সেটা ফান্ড ম্যানেজার ব্যয় করতে পারবে স্টক মার্কেটে শেয়ার কেনার জন্য, অন্য কোনো পারপাজে কিন্তু এই ফান্ড ম্যানেজার এই ফান্ডের যে অর্থ সেই অর্থ ব্যবহার করতে পারবে না। ওইটা অলরেডি ওই কাস্টোডিয়ান যেটা ব্র্যাক ব্যাংক তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। কাজেই কোনো ফান্ড ম্যানেজার বা কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যদি চায় যে হঠাৎ করে আমরা পারস্পরিক যোগসাজশে ব্র্যাক ব্যাংকের ওই অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ডের যা যা ব্যালেন্স আছে হোল ব্যালেন্স আমি উইথড্র করে নিজেরা সেটা এমবেজেল করে রাতের আঁধারে আমরা বিদেশে পালিয়ে গেলাম, এটা সম্ভব না। কারণ হচ্ছে যেহেতু ওইটা কাস্টোডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক আছে, ওদের কাছে ওইভাবেই ইনস্ট্রাকশন সেট করা আছে। কাজে ফান্ড ম্যানেজার শুধু স্টক মার্কেটে বিনিয়োগ বা যদি কোনো ফিক্সড ইনকামে বিনিয়োগ করতে চায়, ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে চায় বা কোনো কর্পোরেট বন্ডে বিনিয়োগ করতে চায় বা সেটা এফডিআর করতে চায়, ইত্যাদি ইত্যাদি বিনিয়োগ সংক্রান্ত কাজে ওই ব্যাংকের অর্থটা ইউজ করতে পারবে। আর আরেকটা হচ্ছে তারা উইথড্র করতে পারবে না, বাট এগেইন
প্রশ্ন হচ্ছে যে একজন রিটেল ইনভেস্টর হিসেবে আপনি যদি মিউচুয়াল ফান্ডে আপনার ইউনিট উইথড্র করতে চান তখন কি হবে? তখন তো উইথড্র হবে, হ্যাঁ হবে, তখন অবশ্যই হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি মিউচুয়াল ফান্ডের থেকে আপনার ইউনিট, লেটসে আপনি 1,000টা ইউনিট সারেন্ডার করবেন, ওই দিনের এনএভি প্রাইস মোতাবেক 1,000টা ইউনিটের প্রাইস হচ্ছে লেটসে 11,000 টাকা। তো তখন আপনি সারেন্ডার রিকোয়েস্ট সাবমিট করবেন, 11,000 টাকা ওই দিনের ইউনিট প্রাইস মোতাবেক, এনএভি পার ইউনিট মোতাবেক উইথড্র হবে ওই ব্যাংক ব্যালেন্স থেকে। কিন্তু উইথড্র হয়ে এটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে, এটা কিন্তু আপনি ব্যতীত অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে যাবে না। কারণ হচ্ছে আপনি যখন সারেন্ডার রিকোয়েস্ট সাবমিট করছেন তখন আপনার একটা ইনভেস্টর কোড আছে, ওই কোডের এগেনস্টে আপনি প্রতি মাসে মাসে এসআইপি করে আপনি ইউনিট কিনেছেন, যেটা রেকর্ড ওখানে আছে। তো ইউনিট যখন আপনি সেল করবেন ওই দিনের মার্কেট প্রাইস অনুযায়ী যেই সেল প্রাইস, সেটা যেই অ্যাকাউন্ট থেকে এতদিন কিনা হয়েছে ওই ইউনিটগুলো, সেই ইউনিটটা বিক্রয় পূর্বক যে বিক্রয় মূল্য সেটা কিন্তু ওই অ্যাকাউন্টে আবার ব্যাক করবে। অর্থাৎ আপনার লেটসে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি প্রতি মাসে এসআইপি করে সেটা পাঠিয়েছেন, কিনেছেন, ইউনিট কিনেছেন, এবং টাকাটা জমা হয়েছে কাস্টোডিয়ান ব্র্যাক ব্যাংকের সেই অ্যাকাউন্টে। এবং আপনি যখন বিক্রি করছেন তখন ওই ব্র্যাক ব্যাংক দেখবে যে কোন অ্যাকাউন্ট থেকে এই ইউনিট প্রাইস ক্রয় করার ফান্ডটা এসেছে, সেই অ্যাকাউন্টে আবার ওই ইউনিট প্রাইসের যে বিক্রয় মূল্য সেটা ব্যাক করবে। আপনি ইউনিট বিক্রি করে দিলেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে, ওই বিক্রয় মূল্য যেই অ্যাকাউন্ট থেকে ক্রয় করা হয়েছে সেই অ্যাকাউন্টে আবার ওই দিনের রেটে বিক্রয় মূল্যটা ব্যাক করবে, অন্য কোনো অ্যাকাউন্টে কিন্তু ব্যাক করার সুযোগ নেই। অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি চাইলেই তার ব্যক্তিগত কোনো অ্যাকাউন্টে বা অন্য কোনো অ্যাকাউন্টে আপনার ইউনিট প্রাইস সারেন্ডার করে ওই বিক্রয় মূল্য নিয়ে যাবে বা আত্মসাৎ করবে, সেই সুযোগ নেই। কারণ যেই অ্যাকাউন্ট থেকে কিনা হয়েছে সেই অ্যাকাউন্টেই সেটি রিভার্ট করবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন কিনবেন ইউনিট এসআইপির মাধ্যমে, তখন কিন্তু দেখবেন যে আপনার যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সেখান থেকেও একটা ইমেইল বা এসএমএস আসে আপনার কাছে। কিন্তু তার পাশাপাশি মোর ইম্পর্টেন্ট হচ্ছে সিডিবিএল, যেটা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সিডিবিএল, এটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আওতাধীন। এটা একটা হোল বাংলাদেশের সিকিউরিটিজ ডিপোজিট, যেটা ডিম্যাট বা ডিম্যাটেরিয়ালাইজড ফরম্যাটে বা ইলেকট্রনিক ফরম্যাটে স্টোর করা থাকে আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিট কত আপনি পারচেস করেছেন বা সারেন্ডার করেছেন, এই রেকর্ড গুলো থাকে। তো আপনি যখন এসআইপির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা ডেবিট হলো, তখন ওই দিনের প্রাইসে লেটসে আপনি 490 ইউনিট কিনলেন, তাহলে আপনার ওই সিডিবিএল থেকে তখন একটা এসএমএস এবং ইমেইল আপনার কাছে আসবে যে আপনার অনুকূলে 490 ইউনিট ক্রেডিটেড হয়েছে আপনার বিও অ্যাকাউন্টে। তো তার মানে আপনি নিশ্চিত হলেন যে আপনার ওটা সিডিবিএল এ ক্রেডিটেড হয়েছে। সিডিবিএল এ যখন ক্রেডিট হয়েছে তার মানে আপনি সেফ, কারণ ওটা তখন রেগুলেটরি অথরিটির সেন্ট্রাল যে ডাটাবেস সেখানে রেকর্ড করা আছে। কাজে এটা চাইলেও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আত্মসাৎ করতে পারবে না। এবং যেই সব ঘটনা অতীতে ঘটেছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আত্মসাৎ বা বিভিন্ন ব্রোকারেজ হাউসের আত্মসাৎ, এগুলো ম্যাক্সিমাম কেসে দেখা গিয়েছে যে সিডিবিএল এ এগুলোর রেকর্ড ছিল না, বা এর আগে দেখা যাচ্ছে ম্যানুয়ালি কাগজে কলমে শেয়ার কেনা বেচা হতো। তো তখন হয়তো যেহেতু স্বচ্ছতা ছিল না বা জিনিসগুলি অ্যানালগ সিস্টেমে ছিল, অনেক কোম্পানি সুযোগ নিয়ে থাকতে পারে। আবার যেহেতু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো এসএমএস বা ইমেল যেত না, এই জন্য ক্লায়েন্টের অগোচরে যদি বিক্রি করেও কেউ টাকা আত্মসাৎ করতে, এটা ক্লায়েন্টের বুঝার কোনো ওয়ে ছিল না। তো কিন্তু এখন আপনি যেটা খেয়াল করবেন যে এসআইপির মাধ্যমে যখন কিনছেন সিডিবিএল থেকে আপনার কাছে ইমেইল আসে যে এটা অ্যাড হয়েছে। আবার এসআইপির মাধ্যমে আপনি যখন এটা বিক্রি করবেন তখনও কিন্তু সিডিবিএল থেকে আপনার কাছে এসএমএস বা ইমেইল আসবে যে আপনার অনুকূলে এতগুলি ইউনিট বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য লেটসে আপনি 500 ইউনিট বিক্রি করে 5,000 টাকা বিক্রয় মূল্য আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে। তো কোনো কারণে যদি আপনার কাছে এসএমএস আসলো যে আপনার সিডিবিএল রেকর্ড থেকে 500 ইউনিট বিক্রি করা হয়েছে, কিন্তু আপনি সেই বিক্রির কোনো ইনস্ট্রাকশন আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেননি, তখনই সাথে সাথে আপনাকে ইমিডিয়েট অ্যাকশনে যেতে হবে। আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন যে এই বিষয়টা কি, বা সিডিবিএল এ যোগাযোগ করবেন, কারণ তখন হচ্ছে এগুলি সাসপেক্টেড কেস, ফ্রডুলেন্ট। এভাবে আপনাকে আপনার এসএমএস বা ইমেল গুলো চেক করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, দ্বিতীয় কারণ হচ্ছে যে বিও অ্যাকাউন্ট, যে আপনি যখন কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, প্রথমেই ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আপনার জন্য একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে দিবে। এবং ওই বিও অ্যাকাউন্টের মাধ্যমে আপনার এসআইপির মাধ্যমে যে ইউনিট কিনেন সেই ইউনিট গুলো ওই বিও অ্যাকাউন্টের এগেনস্টে ক্রেডিটেড হয়, অর্থাৎ বিও অ্যাকাউন্টের থ্রুতে ওটা সিডিবিএল এ ইউনিট আকারে অ্যাড হয়। এটা সেম আপনি একটা ব্রোকারেজ হাউসের মাধ্যমে যখন একটা কোম্পানির শেয়ার কিনেন, তখনও কিন্তু ওই বিও অ্যাকাউন্টের মাধ্যমে সিডিবিএল এ ওই শেয়ারটা যোগ হয়ে যায় আপনার বিও অ্যাকাউন্টের এগেনস্টে। একই কাজ এখানেও হয়, শুধু এখানে শেয়ার যোগ না হয়ে ইউনিট যোগ হয় সিডিবিএল এ থ্রু দা বিও অ্যাকাউন্ট। তো আগে যে আত্মসাতের ঘটনাগুলো ঘটেছে সেখানে দেখা যাচ্ছে যে আম, আপনি একটা ব্রোকারেজ হাউসে গেলেন, তাকে আপনি ক্যাশে হয়তো 100 টাকা দিলেন, কোনো কোম্পানির আপনি 10টা শেয়ার কিনলেন,
100 টাকা দিয়ে, কিন্তু সে আপনার থেকে 100 টাকা নিয়ে আপনাকে একটা ভুয়া ভাউচার দিয়ে দিল, রিসিপ্ট দিয়ে দিল যে হ্যাঁ হ্যাঁ 100 টাকা দিয়ে 10টা শেয়ার কিনা হয়েছে, আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিল। কিন্তু কিছুদিন পরে দেখা গেল ওই যে স্টাফ, সে আপনার ওই 100 টাকা নিয়ে আত্মসাৎ করে ওই কোম্পানির চাকরি ছেড়ে পলাতক হয়ে গেল, আত্মগোপনে চলে গেলে বা বিদেশে পালিয়ে গেল। তা আপনি যখন কিছুদিন পরে এসে আপনি লেটসে ওই আপনার শেয়ারের রেকর্ড দেখতে চাচ্ছেন বা ওই 10টা শেয়ার আপনি বিক্রি করবেন, তখন ওই ব্রোকারেজ হাউস বলছে যে আমাদের কাছে তো এরকম কোনো রেকর্ড নেই, কারণ ওটা তো অ্যাড হয়নি কোম্পানি রেকর্ডে। যেই কর্মচারী আপনার মানি রিসিপ্টটা দিয়েছিল, সে একটা ফেক মানি রিসিপ্ট আপনাকে ধরিয়ে দিয়েছিল এবং সেটার এগেনস্টে আপনার 100 টাকা সে ব্যক্তিগত পকেটে নিয়ে আত্মসাৎ করে পালিয়ে যায়। তো এই জন্য এখন যেটা হয় যে বিও অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ডিম্যাটেরিয়ালাইজ বা ইলেকট্রনিক ফরম্যাটে আপনার স্টক বা মিউচুয়াল ফান্ডের ইউনিট সবগুলো সিডিবিএল এর রেকর্ডে চলে যায়, সেন্ট্রাল যেই রেগুলেটরি ডাটাবেস সেটাই চলে যায়। এবং সেখানে যখন আপনি ক্রয় করছেন তখন আপনার কাছে এসএমএস ইমেইল আসে, আবার যখন বিক্রি করছেন এসএমএস ইমেইল আসে। আপনি যদি কোনো একটা এসএমএস বা ইমেল পান যে এরকম ইউনিট বিক্রি করা হয়েছে, কিন্তু আপনি সেই বিক্রির রিকোয়েস্ট রাখেননি, আপনি সাথে সাথে সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা সিডিবিএল এর সাথে যোগাযোগ করবেন এবং আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবেন বা ফ্রোজেন করে দিবেন, বা তারা ইনভেস্টিগেশনে যেতে পারে। তো এটাই হচ্ছে ব্যাখ্যা যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কেন চাইলেই আপনার মিউচুয়াল ফান্ডের টাকা আত্মসাৎ করে রাতের আধারে বিদেশে পালিয়ে যেতে পারবে না। যে প্রথম কারণ হচ্ছে যে আপনি যেটাই করেন এগুলো যেহেতু বিও অ্যাকাউন্টের মাধ্যমে আপনি করছেন, এবং সেই বিও অ্যাকাউন্টের থ্রুতে এটা সিডিবিএল এর সেন্ট্রালি রেকর্ডেড হয়ে যাচ্ছে, কাজেই এটা কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানির আন্ডারে রেকর্ড থাকে না, এটা সেন্ট্রাল ডাটাবেজে, একটা ন্যাশনাল ডিজিটাল ডাটাবেজে রেকর্ড থাকে, যার কারণে আপনি নিরাপদ। যদি একটা ইন্ডিভিজুয়াল কোম্পানির কাছে রেকর্ড থাকতো এবং গভর্নমেন্টের কাছে বা রেগুলেটরি অথরিটির কাছে কোনো রেকর্ড না থাকতো, তখন ইন্ডিভিজুয়াল কোম্পানি সেটা ম্যানিপুলেশনের সুযোগ নিতে পারতো বা আত্মসাৎ করার সুযোগ নিতে পারতো। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। সেজন্য অবশ্যই আপনাকে সিডিবিএল এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ওরা প্রতি মাসে একটা মান্থলি বিও অ্যাকাউন্ট স্টেটমেন্টের ইমেল পাঠায়, সেই ইমেইলের লিঙ্কে ক্লিক করে আপনার বিও অ্যাকাউন্ট টাইপ করে সেটা আপনি সার্চ করে দেখতে পারবেন যে আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে যে ইমেল পেয়েছেন যে এই মাসে এতগুলো ইউনিট যোগ হয়েছে, আসলেই যোগ হয়েছে কিনা, বা এই মাসে আপনি এতগুলো ইউনিট সারেন্ডার করেছেন, আসলে ততগুলো ইউনিটই মাইনাস হয়েছে কিনা নাকি আরো বেশি মাইনাস হয়েছে। এই বিষয়গুলো আপনি প্রতি মাসে মাসে সিডিবিএল এর যে মান্থলি বিও অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেখান থেকে ভেরিফাই করে নিতে পারেন, যাতে করে আপনি জিনিসটা আপনার নলেজে থাকে বা আপনার কন্ট্রোলে থাকে যে প্লাস মাইনাস যা হচ্ছে ইউনিট সবকিছুই আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে কিনা, নাকি কোথাও কম বেশি আছে বা কোনো ম্যানিপুলেশন হচ্ছে। তো এটা হচ্ছে একটা প্রধান কারণ যে বিও অ্যাকাউন্টের মাধ্যমে সিডিবিএল এর সেন্ট্রাল ডাটাবেজে একটা রেকর্ড থাকে, চাইলেই কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানি বা ইন্ডিভিজুয়াল স্টাফ বা কোনো কোম্পানির কর্মকর্তা এটা আত্মসাৎ করার সুযোগ নেই। আর যে যে এই সুযোগটা আগে ছিল যখন এই ডিম্যাট ফরম্যাটে বা সিডিবিএল রেকর্ডটা ছিল না, তখন যেটা হচ্ছে যে ম্যানুয়ালি কাগজে কলমে শেয়ার কেনা বেচা হতো, ভুয়া একটা ভাউচার ধরিয়ে দিত এবং ওই কর্মচারী ওই টাকাটা আত্মসাৎ করে পালিয়ে যেত। আর দ্বিতীয় কারণ যেটা বললাম যে আহ, যেটা কাস্টোডিয়ানের যে বিষয়টা, যে অন্য একটা ব্যাংকে অ্যাকাউন্টে আপনাদের রিটেল ইনভেস্টরদের এসআইপি টাকাটা যোগ হয়, এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু চাইলেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি টাকা উইথড্র করতে পারবে না, কারণ ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই টাকা খরচ করা যাবে কোথায়, শেয়ারে বিনিয়োগের জন্য বা কোনো ট্রেজারি বন্ডে বিনিয়োগের জন্য, অন্য কোনো কারণে নয়। এবং উইথড্রয়ালের ক্ষেত্রেও ইনস্ট্রাকশন দেওয়া আছে, যিনি এটার ইউনিট পারচেজার, ইউনিট সেল পূর্বক যেই সেলস প্রাইস সেটা যে অ্যাকাউন্ট থেকে সেটা বাই করা হয়েছে সেই অ্যাকাউন্টে রিভার্ট করবে, অন্য কোনো অ্যাকাউন্টে নয়। এই দুটো কারণে, যে একটা হচ্ছে কাস্টোডিয়ান আর একটা হচ্ছে বিও অ্যাকাউন্টের থ্রুতে যেটা ইলেকট্রনিক বা ডিম্যাটেরিয়ালাইজ ফরম্যাটে সিডিবিএল এ রেকর্ড থাকে সেন্ট্রালি, এই দুটো কারণে কিন্তু বর্তমান অবস্থায় বাংলাদেশের কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি চাইলেই যে আপনার মিউচুয়াল ফান্ডের টাকা এসআইপির টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাবে, সেই সুযোগটা এখন নেই বললেই চলে। অর্থাৎ এখন স্বচ্ছতা, আমি বলবো অলমোস্ট 100% বা 99.99% এই রেগুলেটরি ইস্যু বা বিও অ্যাকাউন্ট, সিডিবিএল বা কাস্টোডিয়ান, এই বিষয়গুলোর কারণে। বাট তারপরও যদি আপনার মনে কোনো ডাউট থাকে যে আমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ফান্ড ম্যানেজার অন্য কোনো উপায়ে আমার ফান্ড আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যেতে পারে, এরপরও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব স্বল্পতম সময়ের মধ্যে। ধন্যবাদ।